অবিশ্বাস এবং অনাস্থা যখন একটা জাতিকে গ্রাস করে তখন কিন্তু সেই জাতির সামনে দুর্যোগ ছাড়া অন্য কোনো বিকল্প থাকে না। তৃতীয় বিশ্বে গণতন্ত্র ইনকিউবেটরের শিশুর মতো, যে তৃতীয় বিশ্বে আসলে গণতন্ত্র কতটা কার্যকর। 53 বছর ধরে বা 55 বছর ধরে আমরা এখানে গণতন্ত্রটাকে খুঁজেছি, কিন্তু সত্যিকার অর্থে সেইভাবে এইখানে সাস্টেইনেবল ডেমোক্রেসি আমরা পাই নাই। আপনারা একটু বাংলাদেশের পেছনের দিকে তাকান। 72 সাল থেকেই এইখানে দখল, হাইজ্যাক, লুটতরাজ শুরু হয়েছিল এবং সেই সময় আমরা বলতাম যে এই কাজগুলো করে ষোড়শ বাহিনী। অর্থাৎ 16ই ডিসেম্বর যে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হলো তারপর থেকেই এই একটা দল লুটতরাজ শুরু করেছিল। সেই লুটতরাজ তার বহু শাখা প্রশাখা বিস্তার করেছে এবং সেইটা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে সমাজ কাঠামোকে সামান্যতম আঘাত না করে গণতন্ত্রের আশা করা আমার মনে হয় খুব যৌক্তিক চিন্তা ভাবনা বলে মনে হয় না। আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে এই স্টেট ক্যাপচারের দশার থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। ফ্রান্সে যেমন একসময় ফরাসি বিপ্লবের আগে ষোড়শ লুই বলেছিল আই এম দি স্টেট, শেখ হাসিনাও মনে করেছিলেন তিনি স্টেট, তিনি সবকিছু, এবং তার সাঙ্গপাঙ্গ লোকজনরাই তাদের স্বার্থ রক্ষা করাটাই হচ্ছে তার দায়িত্ব, জনগণের দায়িত্ব নয়। আমি মনে করি আজকে যারা গণতন্ত্রের চর্চা করছেন তাদের উচিত হবে যে একদিকে শুধু রাজনৈতিক কাঠামো নিয়েই চিন্তা করলে হবে না, অর্থনৈতিক কাঠামোটাও চিন্তা করতে হবে। এবং অর্থনৈতিক কাঠামো যদি গণতন্ত্রের জন্য সহায়ক না হয় তাহলে এখানে আমরা গণতন্ত্রের কথা যতই জোর গলায় বলি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। আমাদের একটা বিপ্লব দরকার। এই বিপ্লবটা হচ্ছে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। আমি সমাজতন্ত্রের কথা বলছি না। এখানে পুঁজিবাদ প্রতিষ্ঠা করার জন্যই একটা বিপ্লব দরকার। তবে সেই পুঁজিবাদ হবে মানুষের জন্য সহনশীল একটা ব্যবস্থা, যেখানে এন্টারপ্রাইজ, উদ্যম, ঝুঁকি নেওয়ার মূল্য থাকবে এবং বিনিয়োগের মূল্য থাকবে। সেই ধরনের একটা অর্থনৈতিক কাঠামো যদি আমরা সৃষ্টি করতে পারি এবং তার পাশাপাশি প্রতিযোগিতাকে যদি আমরা নিশ্চিত করতে পারি, কম্পিটিশনকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই আমরা তার পাশাপাশি বা তার প্যারালেল পলিটিক্যাল সিস্টেম হিসেবে গণতন্ত্রকে খুঁজে পাবো।